ওয়েলকাম টু হারনেট উইমেন্স ক্যাফে। পুরো মার্চ মাস ব্যাপী নারী দিবস উপলক্ষে আমাদের বিশেষ আড্ডা। আজকে আমাদের সাথে আছেন ইভেন্ট অর্গানাইজার মালা খন্দকার। ধন্যবাদ আপু আমাদের প্রোগ্রামে আসার জন্য। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপু, আপনার ইভেন্ট অর্গানাইজার হিসেবে এবং আপনার মিস অ্যান্ড মিসেস প্লাস, ইফ আই এম নট রং, এই কোম্পানির পিছনের কাহিনী যদি আমাদের সাথে শেয়ার করতেন। মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশের পেছনে আসলে অনেক বড় একটা গল্প আছে, বাট আমি একদম ছোট করে বলবো। আমি আমার একদম ক্যারিয়ারের প্রথম থেকে হচ্ছে বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতার সাথে আমি কাজ করি, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল, প্রায় অলমোস্ট 5-6টা সুন্দরী প্রতিযোগিতায়। সো প্রত্যেকটা প্রতিযোগিতার মধ্যে একটা হাইট এবং ওয়েট এবং সব কিছুর মধ্যে একটা লিমিটেশন ক্রিয়েট করে যে এই হাইট হতে হবে, এই হাইট হলেই তারা ইন্টারন্যাশনালি ফাইট করতে পারবে, অথবা এই হাইট হলে অথবা এই ওয়েট হলেই তারা রেজিস্ট্রেশন করতে পারবে। অনেক সময় কি করে, বেশি কন্টেস্টেন্স পাওয়ার জন্য হাইট ওয়েটটা বাংলাদেশে ফর্মগুলোতে করা হয় না, মানে উল্লেখ করা থাকে না। এর উদ্দেশ্য থাকে যে কন্টেস্টেন্স যেন বেশি আসে, বাট যখন টপ ফাইনালিস্ট সিলেকশন আসে তখন আসলে হাইটটা যদি তাদের কম হয় কিংবা তাদের ওয়েটটা যদি বেশি হয়, তারা যদি বাল্কি হয়, তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়। সো এই যে একটা ট্যাবু ক্রিয়েট হয়েছে ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি, আমি যেটা বলবো সেই ট্যাবুটাকে আসলে মুছে ফেলার জন্যই মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ। মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশের বয়সসীমা হচ্ছে 18 থেকে 50 এবং এখানে তারা অ্যাপ্লাই করতে পারবে। তাদের কোনো হাইটের রিকোয়ারমেন্টস নেই, তাদের কোনো ওয়েটের রিকোয়ারমেন্ট নেই। তবে হ্যাঁ, আমরা একটা জিনিস দিয়েছি যে অবশ্যই তারাই এখানে রেজিস্ট্রেশন করতে পারবে যারা প্লাস সাইজ এবং হচ্ছে যারা এক্সেল টি শার্ট পরে। এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট, কারণ যারা স্লিম তাদের জন্য অনেক কম্পিটিশন রয়েছে, তাদের জন্য অনেক সুন্দরী প্রতিযোগিতা রয়েছে, কিন্তু যারা এক্সেল থেকে যারা প্লাস, তাদের জন্য কিন্তু বাংলাদেশ এবং ওয়ার্ল্ড ওয়াইড ওইভাবে কোনো কম্পিটিশন নেই। আর আমাদের একটা স্লোগান আছে, স্টপ বডি শেমিং, কারণ আমাদের একটা উদ্দেশ্য আছে, শুধুমাত্র যারা প্লাস তাদেরকেই প্রমোট করার জন্যই আসলে এই কম্পিটিশনটা না। আমরা চাচ্ছি যে আপনি দেখতে কতটুকু কালো, আপনি কতটুকু আপনার হাইট কম এবং আপনি কতটুকু মোটা, এই জিনিসটা নিয়ে যদি আপনি হ্যাপি থাকেন তাহলে আর 10 জনের বলার কোনো অধিকার নেই। আমি যদি হ্যাপি থাকি আমার লাইফ নিয়ে, আমি আমার ফিগার নিয়ে, আর এই জিনিসটা নিয়ে আমরা কথা বলবোই কেন, যে জিনিসটাতে আমাদের কোনো হাত নেই। আমরা ইচ্ছা করলেই লম্বা হতে পারবো না, আমাদের যদি হরমোনাল ইমব্যালেন্স থাকে আমরা ইচ্ছা করলেই স্লিম হতে পারবো না, এবং আল্লাহ যদি আমাদেরকে ডার্ক টোন করে পাঠায় তাহলে আমরা ইচ্ছা করলেই হচ্ছে ফর্সা হতে পারবো না। হ্যাঁ, এখন অনেক ফর্সা করার মতো ক্রিম, অনেক প্রোডাক্টস আসছে, বাট এটার কিন্তু অনেক সাইড ইফেক্টস আছে। তো সবকিছু মিলিয়ে আমরা মেয়েদের মধ্যে এবং ছেলেদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে চাই যে আপনি যা আছেন, আপনি যদি মনে করেন আপনি সুস্থ এবং আপনি হ্যাপি, এটা নিয়ে আপনি খুশি থাকুন। এবং এই জন্যই আমরা আসলে আর আরেকটা বিষয় আছে যে হোয়াই আমরা প্লাসদের নিয়ে কাজটা শুরু করলাম। কারণ আপনি হয়তো দেখবেন আমাদের সোসাইটিতে মানে কালো মেয়েরা, ছেলেরা অনেক কথা শুনে, মানে খাটো যারা তারাও অনেক কথা শুনে, কিন্তু যারা মোটা তারা সবচেয়ে বেশি বডি শেমিং এর শিকার হয়। সো আমরা সংখ্যাগরিষ্ঠ যে জিনিস কমিউনিটিটা বডি শেমিং এর শিকার হয়, সেই কমিউনিটি নিয়ে আসলে কাজটা শুরু করি। সো আমাদের স্টোরি এটাই। আর এখন একটা প্রাপ্তিও আছে, এখন আমাদের সিজন 2 চলছে। প্রাপ্তিটা হচ্ছে এখন প্লাস সাইজ নিয়ে অনেক নাটক তৈরি হচ্ছে এবং বিভিন্ন ব্র্যান্ডস যারা হচ্ছে স্মল সাইজ থেকে শুরু করে এক্সেল, ডাবল এক্সেল, 3XL, 4XL পর্যন্ত সেল করছে, কিন্তু তাদের যারা মডেলস দেখবেন সব স্কিনি এবং টল মডেল এবং দেখতে গুড লুকিং। সো আপনাদের টার্গেট অডিয়েন্স যখন এক্সেল, 3XL, 4XL পর্যন্ত, তাহলে কেন আপনাদের মডেলস 3XL, 4XL পরিহিত কোনো মডেল হবে না? তাহলে তো মানুষ অনেক অ্যাট্রাক্ট হবে। এবং একটা প্লাস সাইজ মানুষ যে রয়েছে, আপনি বিবেচনা করে দেখবেন বাংলাদেশে 70% কিন্তু প্লাস। হাইটের সাথে ওয়েটের যদি একটা ইন্টারন্যাশনাল চার্টে আমরা ফেলি 70% প্লাস, কিন্তু আমরা নাচানাচি করছি ওর বেশি প্রমোট করছি ওই 30%কে নিয়ে। তাহলে 70%কে আমরা প্রমোট কেন করছি না? আমরা কেন এই 70% মানুষদের নিয়েই হচ্ছে শুট অথবা হচ্ছে অ্যাড বানাচ্ছি না, যাদেরকে দেখে এই 70% মানুষ এগুলো না আমাকে তো এই ড্রেসটাতে মানাবে, না আমি ফ্যাট হলেও তো আমাকে এই কালারটাতে মানাবে, এই প্রিন্টটাতে তো আমাকে ভালো লাগবে। সো আপনারা কিন্তু এই মানুষদেরকে অনেক বঞ্চিত করছেন। সো এই ব্র্যান্ডদেরকেও আমরা জানান দিতে চাই যে সবাই আপনাদের টার্গেট অডিয়েন্স, যেখানে 70% টার্গেট অডিয়েন্স আপনাদের মানে আপনারা হাইড করে রাখছেন, তারাই কিন্তু আপনাদের কাছে বেশি কিনছে। সো তাদেরকে নিয়েও আপনারা মানে আপনাদের ব্র্যান্ডিং করতে পারেন, তাহলে এই মানুষগুলো তা বুঝতে পারবে তাদেরকে কোন আউটফিটে, কোন কালারে, কোন প্রিন্টে এবং কোন টাইপের পোশাকে তাদেরকে মানাবে।
এতে করে কিন্তু আপনাদের সেল বাড়বে, আপনাদের সেল কমবে না। তো সবকিছু মিলিয়েই আমাদের একটা টার্গেট যে শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইড একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, যে যেই জিনিসটাতে আমাদের হাত নেই সেই জিনিসটা নিয়ে আমরা কথা নাই বাড়াই। যে মানুষটা হচ্ছে তার যে অবস্থান রয়েছে তার, সেটা নিয়ে যদি হ্যাপি থাকে, আমার কেন মাথা ব্যথা? আমি স্লিম, আমি এটাকে সেলিব্রেট করি। সে প্লাস, সে ডার্ক, সে শর্ট, সে সেটাকে তাকে সেলিব্রেট করতে দিন, এবং তার মধ্যে যদি হীনমন্যতা থাকে তাকে সাহায্য করুন এই হীনমন্যতা থেকে বের হয়ে আসার জন্য। আমাদের টার্গেট এটাই। তো আমাদের সমাজে অনেকেই আছে যেমন একটু শর্ট হাইটের, বা হচ্ছে তারা একটু ডার্ক স্কিন টোনে হয়, বা একটু ফ্যাট যারা, তো তাদেরও অনেক কিছুর ইচ্ছা করে, বা তাদেরকেও হলো তাদের মডেল হতে ইচ্ছা করে, বা তাদের বিভিন্ন ধরনের কাজ করতে ইচ্ছা করে, কিন্তু তারপরেও কিন্তু রেসিজমটা থেকেই যাচ্ছে। তো সে সম্পর্কে আপনার অভিমত কি? থেকে যাচ্ছে দেখে এই রেসিজমটাকে বন্ধ করার জন্যই তো মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ। একটা আমার কম্পিটিশনের থ্রো মেয়েরা এখন ভাবতে শুরু করেছে, না আমাকে শর্ট আউটফিটে অথবা আমাকে বডি কোনো সুন্দর লাগতে পারে। সো এটা তো থাকবেই, কিন্তু এটার জন্য এগিয়ে আসতে হবে। আমার মতো একজন মালা খন্দকারের পক্ষে কিন্তু এটা সম্ভব না। অনেকগুলো মালা খন্দকার মিলেই কিন্তু এই জিনিস, এই রেসিজমটাকে স্টপ করতে পারবো। কারণ সমাজ কিন্তু একজনকে নিয়ে না, আমাদের অনেকগুলো মানুষকে নিয়ে সমাজ। সো আমি আমার অডিয়েন্সকে বলবো, এবং যারা আমাকে শুনতে পাচ্ছেন অথবা দেখতে পাচ্ছেন তাদেরকে আমি বলবো যে একজন মালা খন্দকার এই রেসিজম বন্ধ করতে পারবে না, আপনাদের সাহায্য দরকার। এবং আপনাদের ফ্যামিলির দিকে তাকান, আপনাদের ফ্যামিলিতে কিন্তু হয়তোবা 10 জনের মধ্যে 8 জন অনেক বেশি সুন্দর। এই দুজন মানুষ হয়তোবা আছে, তারা প্লাস, তারা শর্ট, তারা ডার্ক টোন। নিজের ফ্যামিলির কথা একটু চিন্তা করুন, নিজের ফ্যামিলির কথা চিন্তা করে সোসাইটি থেকে এই রেসিজম মানে যেন চলে যায় এবং এই ওয়ার্ডটাই যেন না থাকে, সেটার জন্য সাহায্য করুন। ধন্যবাদ আপা। আই হোপ আমাদের অডিয়েন্স যারা শুনছেন তারা বিষয়টি মাথায় নিয়ে কাজ করে আগাবে। আপনি যে লাইনে কাজ করেন বা যেখানেই কাজ করেছেন, সেখানে নারী এবং পুরুষের বিভিন্ন ধরনের বৈষম্য শিকার হতে হয়েছে হয়তো বা আপনাকে। কি ধরনের বৈষম্যতার শিকার হয়েছিল? সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নারী ইভেন্ট অর্গানাইজার একদমই নেই বাংলাদেশের প্রেক্ষাপটে, খুবই কম। আমার আগে আমার চোখে পড়ে না। কর্পোরেটে অনেক নারী আছে, বিভিন্ন সেক্টরে অনেক নারীরা কাজ করছেন, বাট ইভেন্ট অর্গানাইজার হিসেবে মানে এতটাই কাজ করছেন এরকম একদমই নেই। তো যখন কাজ করতে যাই, তো আমাদের ইভেন্টসগুলোর জন্য যখন আমরা ব্র্যান্ড প্রমোশনের জন্য যাই অথবা হচ্ছে বিভিন্ন কোম্পানির কাছে ফর স্পন্সরস আমরা যাই, তো প্রথমেই আমাকে দেখার পর তারা ফিল করে মডেলিস্টে অথবা হচ্ছে মনে হয় মার্কেটিং এর জন্য হায়ার করেছে। বাট আই ক্যান বি দ্য ফাউন্ডার। আমি যে একজন নিজে ইভেন্ট অর্গানাইজার এবং নিজে একজন উদ্যোক্তা হতে পারি, এবং ইভেন্ট জগতে আমি নিজে যে ভালো কাজ করতে পারি, সো প্রথমের যে লুকটা, সেই লুকটাই যেন কেমন। সো এখানে তো একটা বৈষম্য আছে। ইভেন্ট বলতে বড় ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মগুলোতে ছেলেরা লিড করবে, মেয়েরা লিড করবে, এই ধরনের মানসিকতা খুবই কম। তবে হ্যাঁ, এখন অনেক কিছু বদলে যাচ্ছে। এখন মেয়েরা অনেক কাজ করছে, এখন মেয়েরা অনেক এক্সিবিশন করছে, মেয়েরা বিভিন্ন ধরনের ইভেন্টস করছে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করছে। সো দেখে এগুলো ভালোই লাগছে। ধন্যবাদ আপু। এতক্ষণ আমরা অনেক সিরিয়াস আলোচনা করেছি, এবার আমরা একটু মজাদার কুইজ গেম ফান করব। আমাদের ফার্স্ট গেম হচ্ছে র্যাপিড ফায়ার সেশন। আমাদের র্যাপিড ফায়ার সেশন শুরু হতে যাচ্ছে। আর ইউ রেডি? Yeah.